হর্ন অব আফ্রিকার উপকূলে অবস্থিত একটি ক্ষুদ্র, শুষ্ক এবং পাথুরে দেশ জিবুতির রাজধানী জিবুতি সিটি। চারপাশের বাতাসে আরবি, ফার্সি, আফার এবং সোমালি ভাষার গুঞ্জন। কিন্তু একটু মনোযোগ দিলেই আপনি শুনতে পাবেন আরও অনেক ভাষার শব্দ: ইংরেজি, ম্যান্ডারিন, জাপানি, ইতালীয়। শহরের বাইরে কয়েক কিলোমিটার গেলেই আপনি যা দেখবেন তা আধুনিক বিশ্বের আর কোথাও দেখা সম্ভব নয়। আপনার ডান দিকে হয়তো চোখে পড়বে ফরাসি তিরঙ্গা পতাকা, যা আপনাকে এই দেশের ঔপনিবেশিক অতীতের কথা মনে করিয়ে দেবে। আবার একটু দূরে উঠছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টারস অ্যান্ড স্ট্রাইপস। আফ্রিকার মাটিতে আমেরিকার একমাত্র স্থায়ী সামরিক ঘাঁটি ক্যাম্প লেমোনিয়ারের উপরে। দিগন্তের আরেক দিকে তাকালে আপনি দেখবেন চীনের বিশাল, আধুনিক এবং দুর্গের মতো সুরক্ষিত নৌঘাঁটি, যার লাল পতাকায় 5টি হলুদ তারা জ্বলজ্বল করছে। আর এর আশপাশেই রয়েছে জাপানের বাহিনীর রাইজিং সান পতাকা, ইতালির সামরিক বাহিনীর প্রতীক এবং এমনকি স্প্যানিশ ও সৌদি সৈন্যদের উপস্থিতিও। আমেরিকা, চীন, ফ্রান্স, জাপান, ইতালি বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সামরিক বাহিনীরা এখানে একে অপরের প্রতিবেশী। তারা এমন এক দেশে তাদের ঘাঁটি স্থাপন করেছে যার আয়তন মাত্র 23,200 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের 6 ভাগের 1 ভাগের চেয়েও ছোট, এবং যার প্রাকৃতিক সম্পদ বলতে প্রায় কিছুই নেই। না আছে তেল, না আছে গ্যাস, না আছে কোনো মূল্যবান খনিজ। কিন্তু কেন, কিভাবে প্রাকৃতিক সম্পদে প্রায় শূন্য এই ক্ষুদ্র দেশটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীগুলোর এক অপরিহার্য মিলন ক্ষেত্রে পরিণত হলো? কোন ভৌগোলিক আশীর্বাদ এবং রাজনৈতিক কারণ জিবুতিকে এই অনন্য অবস্থানে নিয়ে এসেছে? আর বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কিছু অঞ্চলের মাঝখানে অবস্থিত হয়ে এতগুলো প্রতিদ্বন্দ্বী শক্তিকে নিজেদের মাটিতে জায়গা দেওয়াটা কি জিবুতির জন্য এক মাস্টার স্ট্রোক, নাকি এক ভয়াবহ জুয়া খেলা? এসব জটিল ভূরাজনৈতিক এবং কৌশলগত প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। জিবুতির এই অবিশ্বাস্য গুরুত্বের মূল রহস্য কোনো জটিল রাজনৈতিক তত্ত্বে নয়, বরং লুকিয়ে আছে একটি মাত্র শব্দে: ভূগোল। জিবুতির সবচেয়ে বড় এবং কার্যত একমাত্র প্রাকৃতিক সম্পদ হল এর অবস্থান। লোকেশন, লোকেশন, লোকেশন। এই রিয়েল এস্টেটের আপ্তবাক্যটি জিবুতির চেয়ে ভালোভাবে আর কোনো দেশের ক্ষেত্রেই হয়তো খাটে না। জিবুতি অবস্থিত বাবেল মান্দেব প্রণালীর ঠিক মুখে। আরবিতে বাবেল মান্দেব এর অর্থ হল কান্নার দরজা, যা এসেছে এখানকার সংকীর্ণ এবং বিপজ্জনক জলপথের কারণে। এই প্রণালীটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সাথে যুক্ত করে, যা আদতে ভূমধ্য সাগরকে ভারত মহাসাগরের সাথে যুক্ত করার একমাত্র সামুদ্রিক পথ। মিশর এবং সিনাই উপদ্বীপের মধ্যে অবস্থিত সুয়েজ খালের মাধ্যমে এশিয়া এবং ইউরোপের মধ্যকার সামুদ্রিক বাণিজ্যের প্রায় পুরোটাই লোহিত সাগর দিয়ে যাতায়াত করে। এর অর্থ হল এশিয়া থেকে ইউরোপে যাওয়া প্রতিটি কন্টেইনার জাহাজ, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে যাওয়া প্রতিটি তেলের ট্যাঙ্কার এবং ইউরোপ থেকে এশিয়ায় আসা প্রতিটি পণ্যবাহী জাহাজকে অবশ্যই বাবেল মান্দেব প্রণালী দিয়েই যেতে হবে। প্রতি বছর প্রায় 30,000 জাহাজ এই প্রণালী দিয়ে যাতায়াত করে, যা বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় 12% এবং বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় 10%ই হয় এখান দিয়ে। যদি কোনো কারণে এই প্রণালীটি বন্ধ হয়ে যায়, তবে জাহাজগুলোকে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে উত্তর মাসে অন্তরীপ হয়ে যাতায়াত করতে হবে, যা যাত্রাপথে কয়েক হাজার কিলোমিটার এবং কয়েক সপ্তাহ সময় যোগ করবে। এর ফলে বিশ্ব অর্থনীতিতে তৈরি হবে এক ভয়াবহ সংকট। সুতরাং যে শক্তি বাবেল মান্দেব প্রণালীকে নিয়ন্ত্রণ বা অন্তত পর্যবেক্ষণ করতে পারে, সে কার্যত বিশ্ব বাণিজ্যের একটি প্রধান চোখ পয়েন্টকে নিয়ন্ত্রণ করতে পারে। জিবুতির 18 কিলোমিটার দীর্ঘ উপকূল এই প্রণালীর দক্ষিণ তীরে অবস্থিত। যে কোনো দেশের জন্য এই জলপথের উপর নজরদারি চালানোর জন্য এর চেয়ে ভালো জায়গা নেই বললেই চলে। কোনো দেশ যদি এখানে তার নৌঘাঁটি স্থাপন করে, তবে তারা খুব সহজেই এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে, অথবা চাইলে এই বাণিজ্য পথকে হুমকির মুখে ফেলতে পারে। এই অসাধারণ ভৌগোলিক অবস্থানকে কেন্দ্র করেই জিবুতি তার সম্পূর্ণ ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক কৌশল গড়ে তুলেছে। তারা তাদের মাটিকে পরিণত করেছে এক অমূল্য সম্পদে, যা বিশ্বের বড় বড় শক্তিগুলো ভাড়া নেয়ার জন্য মুখিয়ে থাকে। জিবুতির কৌশলগত গুরুত্ব শুধুমাত্র তার ভৌগোলিক অবস্থানের কারণেই নয়, বরং তার পারিপার্শ্বিক অঞ্চলের ভয়াবহ অস্থিতিশীলতার কারণেও বহুগুণে বেড়ে গেছে। জিবুতিকে প্রায় অস্থিতিশীলতার সাগরে স্থিতিশীলতার দ্বীপ বলে অভিহিত করা হয়। এর আশপাশের দেশগুলোর দিকে তাকালেই বোঝা যায় এই উপমাটি কতটা সঠিক। জিবুতির ঠিক দক্ষিণে অবস্থিত সোমালিয়া গত 3 দশক ধরে গৃহযুদ্ধ, রাষ্ট্রীয় ব্যর্থতা এবং নৈরাজ্যের এক প্রতিশব্দ।
1991 সালে সিয়াদ বারে সরকারের পতনের পর থেকে দেশটি বিভিন্ন যুদ্ধবাজ গোষ্ঠী এবং ওয়ারলর্ডদের মধ্যে বিভক্ত হয়ে পড়ে। এই ক্ষমতার শূন্যতাতে জন্ম নেয় আল শাবাবের মতো সংগঠন এবং এডেন উপসাগরে ত্রাস সৃষ্টিকারী সোমালি জলদস্যুরা। এই অন্তহীন অস্থিতিশীলতার কারণে সোমালিয়ার ভেতরে কোনো বিদেশি শক্তি তার সামরিক ঘাঁটি স্থাপন করে কার্যক্রম পরিচালনা করার কথা চিন্তাও করতে পারে না। এদিকে বাবেল মান্দে প্রণালীর অপর পারে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ইয়েমেন। 2014 সাল থেকে ইয়েমেনে এক ভয়াবহ গৃহযুদ্ধ চলছে, যা সৌদি আরব এবং ইরানের মধ্যকার এক প্রক্সি যুদ্ধে পরিণত হয়েছে। এই দেশটি বর্তমানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মুখে রয়েছে। অন্যদিকে জিবুতির পশ্চিমে অবস্থিত ইথিওপিয়া এবং উত্তরে ইরিত্রিয়া, এই দুটি দেশের মধ্যে কয়েক দশক ধরে তিক্ত শত্রুতা এবং সীমান্ত সংঘাত চলে আসছে। সম্প্রতি ইথিওপিয়ার অভ্যন্তরীণ টাইগ্রের যুদ্ধ পুরো হর্ন অব আফ্রিকা অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। এছাড়াও ইথিওপিয়া একটি স্থলবেষ্টিত দেশ এবং এর 95%-এরও বেশি সামুদ্রিক বাণিজ্য জিবুতির বন্দরের মাধ্যমেই পরিচালিত হয়। বলতে গেলে জিবুতি এই অঞ্চলের অর্থনৈতিক লাইফলাইনে পরিণত হয়েছে। এই চরম বিশৃঙ্খল এবং সংঘাতপূর্ণ দেশগুলোর মধ্যে জিবুতি 1977 সালে তার স্বাধীনতা লাভের পর থেকে এক অবিশ্বাস্য রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেছে। যদিও এটি কোনো আদর্শ গণতন্ত্র নয় এবং 1977 সাল থেকে মাত্র 2 জন প্রেসিডেন্ট দেশটিকে শাসন করেছেন, কিন্তু তারা অভ্যন্তরীণ সংঘাত এবং জাতিগত বিভাজনকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন। এই স্থিতিশীলতায় জিবুতিকে এক অমূল্য সম্পদে পরিণত করেছে। যখনই কোনো পশ্চিমা শক্তি বা আন্তর্জাতিক সংস্থা এই অঞ্চলে কোনো সামরিক, সন্ত্রাস বিরোধী বা মানবিক অভিযান পরিচালনা করতে চেয়েছে, তখন তাদের জন্য একটি নিরাপদ, নির্ভরযোগ্য এবং কার্যকরী ঘাঁটি হিসেবে জিবুতি ছাড়া আর কোনো বিকল্প ছিল না। জিবুতির এই ভূরাজনৈতিক গুরুত্ব একবিংশ শতাব্দীর দুটি বড় সংকটের ফলে নাটকীয়ভাবে বৃদ্ধি পায়: 9/11 পরবর্তী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এবং সোমালি জলদস্যুদের উত্থান। এই দুটি ঘটনাই জিবুতিকে একটি আঞ্চলিক লজিস্টিক হাব থেকে বিশ্বের প্রধান সামরিক শক্তিগুলোর এক অপরিহার্য অপারেশনাল ঘাঁটিতে রূপান্তরিত করেছে। 9/11-এর পর মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসন বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাদের অন্যতম প্রধান লক্ষ্য ছিল আল কায়েদা এবং তার সহযোগী সংগঠনগুলোকে নির্মূল করা। হর্ন অব আফ্রিকা এবং ইয়েমেন, যেখানে আল শাবাব এবং AQAP এর মতো গোষ্ঠীগুলো সক্রিয় ছিল, তা এই যুদ্ধের এক গুরুত্বপূর্ণ ফ্রন্টে পরিণত হয়। এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী, ড্রোন এবং নজরদারি বিমান পরিচালনার জন্য একটি কৌশলগত ঘাঁটি প্রয়োজন ছিল। জিবুতি ছিল এর জন্য আদর্শ স্থান। এর রাজনৈতিক স্থিতিশীলতা এবং ইয়েমেন ও সোমালিয়ার কাছে থাকায় আমেরিকার জন্য এটি এক পারফেক্ট লঞ্চপ্যাড হয়ে ওঠে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 2002 সালে মার্কিন যুক্তরাষ্ট্র জিবুতিতে কম্বাইন্ড জয়েন্ট টাস্ক ফোর্স হর্ন অব আফ্রিকা প্রতিষ্ঠা করে। তারা ফরাসিদের কাছ থেকে ক্যাম্প লেমুনিয়ার নামে একটি পুরনো ঘাঁটি ভাড়া নেয়। প্রাথমিকভাবে এটি ছিল একটি অস্থায়ী ব্যবস্থা, কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে থাকে এর গুরুত্ব। আজ ক্যাম্প লেমুনিয়ার হল আফ্রিকার মাটিতে আমেরিকার একমাত্র স্থায়ী এবং বৃহত্তম সামরিক ঘাঁটি। প্রায় 5000 আমেরিকান সৈন্য এবং কর্মচারী এখানে অবস্থান করে। এটি হল পুরো আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ড্রোন অভিযানের অন্যতম প্রধান কেন্দ্র। এখান থেকে ইয়েমেন এবং সোমালিয়ার সন্দেহভাজন গোষ্ঠীগুলোর উপর ড্রোন হামলা চালানো হয়। এটি মার্কিন বিশেষ বাহিনীর প্রশিক্ষণ এবং অভিযানেরও একটি গুরুত্বপূর্ণ হাব। এই ঘাঁটির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র জিবুতিকে প্রতি বছর প্রায় $63 মিলিয়ন ভাড়া দেয়। 2000-এর দশকের মাঝামাঝি সময়ে এডেন উপসাগর এবং ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের আক্রমণ এক ভয়াবহ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তারা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে বড় বড় তেলের ট্যাঙ্কার এবং কন্টেইনার জাহাজ ছিনতাই করে কোটি কোটি ডলার মুক্তিপণ আদায় করতে শুরু করে। এই জলদস্যুতা বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান ধমনীকে প্রায় বন্ধ করে দেওয়ার উপক্রম করে। এই সংকট মোকাবেলার জন্য ইউরোপীয় ইউনিয়ন, নেটো, চীন, রাশিয়া, ভারত এবং জাপান সহ বিশ্বের প্রায় সকল প্রধান নৌশক্তি এই অঞ্চলে তাদের যুদ্ধজাহাজ পাঠায় জলদস্যু বিরোধী টহল দেওয়ার জন্য। এই বিশাল আন্তর্জাতিক নৌ অভিযানের জন্য একটি উপকূলীয় ঘাঁটি, বন্দর এবং লজিস্টিক সাপোর্টের প্রয়োজন ছিল। আবারও জিবুতি ছিল একমাত্র যৌক্তিক এবং নিরাপদ বিকল্প। ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশগুলো জিবুতির বন্দরকে তাদের জাহাজগুলোতে রসদ সরবরাহ, জ্বালানি ভরা এবং নাবিকদের বিশ্রামের জন্য ব্যবহার করতে শুরু করে। এই জলদস্যু বিরোধী অভিযানের অংশ হিসেবেই জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিদেশের মাটিতে তাদের একটি সামরিক ঘাঁটি স্থাপন করে এবং সেই স্থানটি হল জিবুতি। একইভাবে ইতালি এবং স্পেনও
জিবুতিতে তাদের নিজস্ব ছোট ছোট সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা করে। তবে জিবুতির ভূরাজনৈতিক দাবা খেলার বোর্ডে সবচেয়ে নাটকীয় এবং গেম চেঞ্জিং চালটি আসে এশিয়ার উদীয়মান পরাশক্তি চীনের কাছ থেকে। কয়েক দশক ধরে চীন আফ্রিকায় তার অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রভাব বিস্তার করে আসছিল। তারা আফ্রিকার বৃহত্তম বাণিজ্য অংশীদার, বিনিয়োগকারী এবং ঋণদাতা। কিন্তু 2017 সাল পর্যন্ত চীনের কোনো আনুষ্ঠানিক বিদেশি সামরিক ঘাঁটি ছিল না। কিন্তু এই বছর চীন তাদের কৌশলে পরিবর্তন আনে। কারণ প্রথমত চীনের অর্থনীতি আমদানিকৃত শক্তি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের তেলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই তেলের একটা বড় অংশ বাবেল মানদেব প্রণালী হয়ে চীনে পৌঁছায়। এছাড়াও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে আফ্রিকা এবং ইউরোপের সাথে চীনের বাণিজ্য এই পথে চলে। এই গুরুত্বপূর্ণ সাপ্লাই লাইনকে জলদস্যু বা অন্য কোনো শক্তির হুমকি থেকে রক্ষা করার জন্য চীনের একটি স্থায়ী নৌ উপস্থিতির প্রয়োজন ছিল। দ্বিতীয়ত, আফ্রিকা জুড়ে লক্ষ লক্ষ চীনা নাগরিক বিভিন্ন প্রকল্প এবং ব্যবসায় নিয়োজিত। 2011 সালে লিবিয়ার গৃহযুদ্ধের সময় চীনকে তার প্রায় 36,000 নাগরিককে উদ্ধার করার জন্য এক বিশাল এবং জটিল অভিযান চালাতে হয়েছিল। এই অভিজ্ঞতা থেকে চীন বুঝতে পেরেছে যে বিদেশের মাটিতে তার নাগরিকদের রক্ষা করার জন্য একটি সামরিক ঘাঁটি না থাকলেই নয়। তৃতীয়ত, একটি বিশ্বশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি থাকাটা ক্ষমতার এক গুরুত্বপূর্ণ প্রতীক। একটি বিদেশি নৌঘাঁটি স্থাপন ছিল চীনের ব্লু ওয়াটার নেভি বা গভীর সমুদ্রে কার্যক্রম পরিচালনায় সক্ষম নৌবাহিনী হয়ে ওঠার এবং বিশ্বমঞ্চে তার সামরিক সক্ষমতা প্রদর্শনের এক দ্ব্যর্থহীন ঘোষণা। এই সমস্ত লক্ষ্য পূরণের জন্য চীন বেছে নেয় জিবুতিকেই। দীর্ঘ আলোচনার পর 2017 সালে চীন জিবুতিতে তার প্রথম বিদেশি সামরিক ঘাঁটি উদ্বোধন করে। চীনের এই ঘাঁটিটি কোনো সাধারণ লজিস্টিক হাব নয়। এটি একটি বিশাল এবং অত্যন্ত সুরক্ষিত নৌদুর্গ, যা জোরালে বন্দরের কাছে অবস্থিত। এটি মার্কিন ঘাঁটি ক্যাম্প লেমুনিয়ার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। এই ঘাঁটিতে একটি গভীর জলের বন্দর রয়েছে, যেখানে চীনের বিমানবাহী রণতরী সহ যে কোনো ধরনের যুদ্ধজাহাজ নোঙর করতে পারে। এখানে ভূগর্ভস্থ স্থাপনা, হেলিপ্যাড এবং হাজার হাজার সৈন্য থাকার ব্যবস্থা রয়েছে। এদিকে জিবুতিতে চীনের এই ঘাঁটি স্থাপন ছিল একবিংশ শতাব্দীর ভূরাজনীতির এক দারুণ গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এটি ওয়াশিংটনের জন্য এক সরাসরি চ্যালেঞ্জ। প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন, এই দুই প্রতিদ্বন্দ্বী পরাশক্তি, একে অপরের সামরিক কার্যক্রমকে এত কাছ থেকে পর্যবেক্ষণ করার সুযোগ পাচ্ছে। মার্কিন সামরিক কর্মকর্তারা প্রায়ই উদ্বেগ প্রকাশ করেছেন যে চীনা ঘাঁটি থেকে তাদের কার্যক্রমের উপর গুপ্তচর বৃত্তি করা হতে পারে। জিবুতি এখন কার্যত মার্কিন চীন স্নায়ুযুদ্ধের এক নতুন ক্ষেত্রে পরিণত হয়েছে। অবশ্য ভূরাজনীতির এই সমীকরণে একটি বিষয়কে প্রায়ই উপেক্ষা করা হয়, তা হল জিবুতি নিজে কোনো নিষ্ক্রিয় দর্শক নয়। দেশের মাটিতে বিশ্বের শক্তিধর দেশগুলোর এই সমাবেশ কোনো দুর্ঘটনা নয়, বরং এটি জিবুতির দীর্ঘদিনের শাসক প্রেসিডেন্ট ইসমাইল উমর গুয়েলেহের এক অত্যন্ত ধূর্ত এবং সুচিন্তিত পররাষ্ট্র ও অর্থনৈতিক নীতির ফল। গুয়েলে এবং তার পূর্বসূরি বুঝতে পেরেছিলেন যে তাদের দেশের প্রাকৃতিক সম্পদের অভাবই তাদের সবচেয়ে বড় শক্তি হতে পারে। তাদের কোনো তেল বা খনিজ সম্পদ নেই, যা নিয়ে বড় শক্তিরা লড়াই বা ষড়যন্ত্র করতে পারে। তাদের একমাত্র সম্পদ হল তাদের কৌশলগত অবস্থান, এবং তারা এই অবস্থানকে এক লাভজনক ভূরাজনৈতিক রিয়েল এস্টেট ব্যবসায় পরিণত করেছে। জিবুতি তার মাটিতে ঘাঁটি স্থাপনের জন্য প্রতিটি দেশের কাছ থেকে মোটা অঙ্কের ভাড়া আদায় করে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর প্রায় $63 মিলিয়ন, ফ্রান্স প্রায় $35 মিলিয়ন এবং চীন প্রায় $20 মিলিয়ন ভাড়া দেয় বলে অনুমান করা হয়। যদিও চীনের চুক্তির আসল অঙ্ক গোপন রাখা হয়েছে। এই ভাড়া জিবুতির জাতীয় বাজেটের এক বিশাল অংশ এবং দেশটির অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। শুধুমাত্র ভাড়া নয়, এই ঘাঁটিগুলো জিবুতির অর্থনীতিতে আরও অনেকভাবে অবদান রাখছে। ঘাঁটিগুলোতে স্থানীয় জিবুতিয়ানদের জন্য অনেক চাকরির সুযোগ তৈরি হয়েছে। ঘাঁটিতে অবস্থানরত হাজার হাজার বিদেশি সৈন্য এবং কর্মীরা স্থানীয় বাজারে কেনাকাটা করে, রেস্তোরাঁয় খায় এবং বাড়ি ভাড়া নেয়, যা স্থানীয় অর্থনীতিকেও চাঙা রেখেছে। অন্যদিকে ঘাঁটি স্থাপনকারী দেশগুলো প্রায় সফট পাওয়ার দেখানোর জন্য জিবুতিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে বিনিয়োগ করে। যেমন চীন জিবুতিকে ইথিওপিয়ার সাথে সংযোগকারী একটি আধুনিক রেলপথ এবং নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে অর্থায়ন করেছে। জিবুতির এই নীতির সবচেয়ে বড় সুবিধা হল নিরাপত্তা। যখন আপনার মাটিতে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স এবং জাপানের মতো দেশগুলোর স্থায়ী সামরিক উপস্থিতি থাকে, তখন কার্যত আপনি বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটিতে পরিণত হন। কোনো বাহ্যিক শক্তি জিবুতিতে আক্রমণ করার আগে 10 বার ভাববে, কারণ এর অর্থ হবে বিশ্বের প্রায় সকল প্রধান শক্তির সাথে সংঘাতে জড়িয়ে পড়া। একইভাবে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাও এই দেশগুলোর স্বার্থের সাথে জড়িত হয়ে পড়ে, যা গুয়েলের শাসনকে এক ধরনের আন্তর্জাতিক সুরক্ষা দিয়ে আসছে।
অবশ্যই জিবুতির এই কৌশল পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। সমালোচকরা বলেন যে জিবুতি তার সার্বভৌমত্বকে ভাড়া দিয়ে দিয়েছে এবং এটি কার্যত একটি ভাড়াটে রাষ্ট্রে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে কোনো সংঘাত হলে জিবুতি সেই সংঘাতের প্রথম শিকার হতে পারে। এছাড়া হাজার হাজার বিদেশি সৈন্যের উপস্থিতি স্থানীয় সংস্কৃতি এবং সামাজিক কাঠামোতে নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কাও রয়েছে। তবে এখন পর্যন্ত জিবুতি অত্যন্ত দক্ষতার সাথে এই বিপজ্জনক দড়ির উপর দিয়ে হেঁটে চলেছে। তারা কোনো একক শক্তির দিকে পুরোপুরি না ঝুঁকে সকলের সাথেই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। একবিংশ শতাব্দীর ভূরাজনীতিতে কৌশলগত অবস্থান তেল বা সোনার চেয়েও অনেক বেশি মূল্যবান সম্পদে পরিণত হতে পারে। জিবুতি দেখিয়েছে কিভাবে একটি ক্ষুদ্র সম্পদহীন দেশ হয়েও সঠিক চাল দিয়ে বিশ্বমঞ্চে এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হওয়া যায়। আপাত দৃষ্টিতে জিবুতির এই জুয়া খেলা সফল। তারা তাদের ভৌগোলিক অভিশাপকে এক অবিশ্বাস্য আশীর্বাদে পরিণত করেছে। কিন্তু যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং প্রতিদ্বন্দ্বী সেনাবাহিনীরা আপনার উঠোনে দাবা খেলতে বসে, তখন সবসময়ই একটি ভুল চালের ঝুঁকি থেকে যায়, যা পুরো বোর্ডকে উলটপালট করে দিতে পারে। জিবুতি এখন সেই জটিল এবং বিপজ্জনক খেলার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে, যার ভবিষ্যৎ গতি প্রকৃতি হয়তো একবিংশ শতাব্দীর ক্ষমতার ভারসাম্যকে নির্ধারণ করে দিতে পারে।